আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি প্রাইম পাঠশালাতে। প্রাইম পাঠশালার পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে আসছি প্লেলিস্ট। তো প্লেলিস্টের আমরা আজকে প্রথম যেই ভিডিওটা দেখব আমরা কেমিস্ট্রি, আমরা জানি কেমিস্ট্রির ষষ্ঠ অধ্যায় যেটা আছে, ষষ্ঠ অধ্যায় যার নাম হলো মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা। তো এই মৌলের ধারণা এবং রাসায়নিক গণনা যে ষষ্ঠ অধ্যায়, এটা একমাত্র অধ্যায়, কেমিস্ট্রি একমাত্র অধ্যায় যেখানে তোমাদের ম্যাথ সলভ করতে হয়। তো অনেকে ম্যাথের একটা ভীতি আছে, আবার কেমিস্ট্রিতে ম্যাথ কিভাবে করব এই নিয়ে অনেক বেশি ভীতি তৈরি হয়। তো এই জন্য তোমাদের জন্য এই ষষ্ঠ অধ্যায়ের প্রত্যেকটা টপিক আমরা ভাগ ভাগ করে 4টা ভিডিও এবং লাস্ট যে 5 নাম্বার ভিডিও, এই ভিডিওতে আমরা বোর্ড কোশ্চেন অ্যানালাইসিস করে তোমাদের সামনে উপস্থাপন করব। আশা করি আমাদের এই সিরিজটা যদি তুমি দেখো তাহলে কেমিস্ট্রি ষষ্ঠ অধ্যায় নিয়ে আর তোমার 2টা ভিডিও দেখা লাগবে না। আশা করি এই ভিডিওতেই তুমি বোর্ডে 100% কমন পাবে এবং আশা করি প্রত্যেকটা টাইপ খুব চমৎকার কিছু ট্রিক্স দিয়ে এবং চমৎকারভাবে তোমাদের সামনে উপস্থাপন করিয়ে আমরা তোমাকে এই ষষ্ঠ অধ্যায়ে 0 থেকে 100% প্রস্তুতি নিতে সাহায্য করতে পারি। তো চলো ষষ্ঠ অধ্যায় আজকে প্রথম ক্লাস। তো সবার আগে আমি একটু বলি এই ষষ্ঠ অধ্যায় আছে কি কি। ষষ্ঠ অধ্যায়ে পুরো কন্টেন্টটাকে আমরা 4 ভাগে ভাগ করতে পারি। প্রথম যেটা হলো সেটা আমরা মৌলের ধারণা, 2 নাম্বার কন্টেন্ট যেটা আছে সেটা ঘনমাত্রা এবং ঘনমাত্রা রিলেটেড কিছু ম্যাথ, 3 নাম্বার কনসেপ্ট আছে শতকরা সংযুতি, আণবিক ভর, আণবিক সংকেত এবং স্থূল সংকেত, এবং 4 নাম্বার যে কন্টেন্ট আছে সেটা হলো আমাদের পড়তে হবে লিমিটিং বিক্রিয়ক নিয়ে। তো আজকে প্রথম ক্লাস এবং প্রথম ক্লাসে আমরা বেশি বকাবকি না করে চলো আমরা ক্লাস শুরু করি। আচ্ছা, প্রথম যে পার্টটা সেটা হলো মৌলের ধারণা। এখন প্রথম আমরা মনে করি আমরা এই ষষ্ঠ অধ্যায়ে কিচ্ছু জানি না, আমি আগে কিচ্ছু করি না, একদম 0 থেকে আমরা শেখা শুরু করব। আচ্ছা, প্রথম যে কথাটা আসছে হলো মৌল। কথাটা কি আসছে? মৌল। এখন তুমি বলতে পারো ভাই মৌল জিনিসটা কি? মৌল কি খায় না পড়ে না মাথায় দেয়, তাই না? এখন মৌলের ধারণাটা বুঝতে হলে তার আগে আমরা একটু গল্প করি, একটু গল্প করি। আচ্ছা, মনে করো এইটা হলো কোন একটা মানুষ বা কোন একটা প্রাণী, কিছু একটা, হ্যাঁ, এখানে দাঁড়ায় রয়েছে। এখন আমি চাচ্ছি এই মানুষটার আমি কি করতে চাচ্ছি? দৈর্ঘ্য নির্ণয় করতে চাচ্ছি। এই মানুষটার লম্বায় কতটুকু আমি সেটা নির্ণয় করতে চাচ্ছি, এই লম্বায় কতটুকু সেটা আমি নির্ণয় করতে চাচ্ছি। তাহলে আমি কি ব্যবহার করতে পারি? ধরো আমি মনে করলাম এটা আমি নিজে, তাহলে আমি বলতে পারি আমার দৈর্ঘ্য কত। আমার দৈর্ঘ্য আমি লিখতে পারি হলো আমার দৈর্ঘ্য হলো 5 ফিট 10 ইঞ্চি। 5 ফিট 10 ইঞ্চি এটা লিখতে পারি। এছাড়া আমি কি লিখতে পারি? এটা তো ফিটে ইউজ করলাম, আবার ইঞ্চি ইউজ করলাম। আমি আরো কি করতে পারি? আমি মিটারে লিখতে পারতাম আমার দৈর্ঘ্যকে, যে আমি আমার উচ্চতা, আমার হাইটটা মিটারে লিখতে পারতাম। এছাড়া আর কিসে লিখতে পারতাম? চাইলে সেন্টিমিটারে লিখতে পারতাম, চাইলে আমি এটা মিলিমিটারেও লিখতে পারতাম, তাই না? মিলিমিটারও লিখতে পারতাম। তাহলে আমি আমার উচ্চতাকে বা আমার হাইটকে আমি ফিটে লিখতে পারি, ইঞ্চিতে লিখতে পারি, মিটারে লিখতে পারি, সেন্টিমিটারে লিখতে পারি, মিলিমিটারে লিখতে পারি। কারণ কি? দৈর্ঘ্য পরিমাপের যে সকল একক আছে সেই একক দিয়ে আমি আমার দৈর্ঘ্য নির্ণয় করতে পারি, তাই না? তাহলে এখানে এই যে ফিট, তারপরে ইঞ্চি, তারপরে মিটার, সেন্টিমিটার, এগুলো হলো দৈর্ঘ্য পরিমাপের একক। এখন যদি বলি আমার হাইট বা আমার উচ্চতা আমি যদি বলি 70 কেজি, তাহলে এটা মানুষজন হাসবে না বলো? অবভিয়াসলি হাসবে। কারণ কি? কেজি তো উচ্চতা নির্ণয়ের একক নয়, উচ্চতা নির্ণয়ের একক বা ইউনিট কেজি নয়। তাহলে আমার হাইটকে আমি যেমন কেজি বলতে পারি না, আমাকে বলতে হবে মিটার, সেন্টিমিটার অথবা মিলিমিটার। ওকে, তেমনই ভাবে আমি যদি বলি আমার ওজন বা আমার ভর, আমি বলি কি আমার ভর। তো আমার ভর যদি আমি নির্ণয় করতে চাই তাহলে আমি বলতে পারি আমার ভর কত। আমার ভর আমি বলে দিতে পারি, আমি কেজিতে বলতে পারি, আমি পাউন্ডে বলতে পারি, আমি আরো কিসে বলতে পারি? আমি বলতে পারি হলো গ্রামে বলতে পারি, এত গ্রাম। তাহলে ভর নির্ণয়ের যতগুলো ইউনিট আছে সেই ইউনিটগুলো আমরা এখানে ব্যবহার করতে পারি। এবার তাহলে মোল জিনিসটা কি? মোল হলো একটা ইউনিট। ইউনিট বা বাংলায় বলা হয় একক। মোল হলো একটা একক। এখন এটা কি নির্ণয়ের একক? এটা হলো পদার্থ পরিমাপের একক বা মৌল পরিমাপের একক। তাহলে মোল কি? মোল হলো মৌল পরিমাপের একক। মৌল অথবা যৌগ অথবা পদার্থ, অথবা কি বলতে পারি আমরা? পদার্থ
পরিমাপের একক। পদার্থ পরিমাপের একক। তাহলে পদার্থ পরিমাপের একককে কি বলা হয়? মোল বলা হয়। আচ্ছা, এখন কথা হলো পদার্থ পরিমাপের একক মোল, আর কি কোনো একক নাই? একটু আগে আমরা দেখলাম একটা জিনিস মানে একটা রাশি পরিমাপের একাধিক একক থাকতে পারে, যেমন আমার দৈর্ঘ্য পরিমাপের একাধিক একক দেখলাম, তারপরে আমরা দেখলাম ভর পরিমাপের একাধিক একক। তেমনি ভাবে আমরা যদি একটা পদার্থ পরিমাপ করতে চাই, কোন যৌগ যদি আমি পরিমাপ করতে চাই, তারও একাধিক একক থাকতে পারে। কি কি একক থাকতে পারে? ধরো আমাকে বললো যে আমার পানি পরিমাপ করতে বললো, তাহলে আমি বলতে পারি 5 গ্রাম পানি, 5 গ্রাম ওয়াটার, 5 গ্রাম ওয়াটার নিলাম। তাহলে কি ওয়াটারকে আমরা গ্রাম দিয়ে পরিমাপ করতে পারি। তার মানে পদার্থ পরিমাপের একটা একক আছে হলো গ্রাম। আবার আমি কি করতে পারি? আমি বলতে পারি 10টি পানির অণু, পানির অণু। তাহলে এখানে পানিকে আমি পরিমাপ করলাম কি দিয়ে? অণুর সংখ্যা দিয়ে, পানির অণুর সংখ্যা দিয়ে। আবার লিখতে পারি 5টি সোডিয়াম পরমাণু, সোডিয়াম পরমাণু। তাহলে এখানে আমরা কি করলাম? পদার্থকে আমি পরিমাপ করলাম কি দিয়ে? পরমাণু, পরমাণু পরিমাপ করলাম। আর কি করতে পারি? আমি লিখতে পারি যে 5 লিটার কার্বন ডাই অক্সাইড গ্যাস, কার্বন ডাই অক্সাইড গ্যাস। তাহলে এখানে কার্বন ডাই অক্সাইড গ্যাসকে আমি কি দিয়ে পরিমাপ করলাম? লিটার দিয়ে পরিমাপ করতে পারলাম। তাহলে পদার্থ আমরা যখন ল্যাবরেটরিতে ব্যবহার করি, ল্যাবরেটরিতে যখন আমরা বিক্রিয়া বা রিঅ্যাকশন করতে চাই, তখন আমরা কি কিভাবে মানে পদার্থকে পরিমাপ করতে পারি? একটা হলো গ্রাম তার ভর দিয়ে, একটা হলো তার অণু সংখ্যা অথবা পরমাণু সংখ্যা, আর একটা হলো কি লিটার দিয়ে, যদি সেটা গ্যাসীয় পদার্থ হয়। এখন কথা হলো যে তুমি বললে যে ভাই আপনি তো তখন মোল শেখাতে চাইছিলেন, তো মোল ইউনিট না দিয়ে এইগুলা কেন করলে? তাহলে মোল যেহেতু আমাদের কাছে নতুন একটা ইউনিট, মোল আমাদের কাছে একটা নতুন ইউনিট, তাহলে ওই ইউনিট শেখার জন্য আমরা আসলেই দেখে নিলাম যে পদার্থ পরিমাপের আর কি কি একক থাকতে পারে। তো পদার্থ পরিমাপের আমরা তিনটা একক, তিনটা ইউনিট দেখতে পেলাম। আমরা এই তিনটা ইউনিটের সাথে আমরা মোলকে কি করতে পারি? কনভার্ট করতে পারি, বা মোলের একটা সম্পর্ক তৈরি করতে পারি, মোলের একটা সম্পর্ক তৈরি করতে পারি। এখন সেই সম্পর্কটা কেমন হয় একটু দেখি তো। তাহলে সাধারণত মোলকে, মোল তাহলে কি? মোল হলো পদার্থ পরিমাপের একক। এটা কি? পদার্থ পরিমাপের একক। এবং একে কি দ্বারা প্রকাশ করা হয়? একে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়, একে ছোট হাতের n দ্বারা প্রকাশ করা হয়। এখন n ইজিক্যাল টু আমি কি কি লিখতে পারি দেখো। তাহলে n ইজিক্যাল টু আমরা লিখতে পারি, n ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে কোন মৌলের ভর, কোন মৌলের ভর, সেই ভরকে আমরা w দ্বারা প্রকাশ করি। কোন মৌলের ভর, ধরো 5 গ্রাম পানি ডিভাইডেড বাই m। এখন এই mটা কি? mটা হলো পারমাণবিক অথবা আণবিক ভর, আণবিক। তোমরা পারমাণবিক ভর এবং আণবিক ভর অলরেডি শিখে আসছো তৃতীয় অধ্যায় থেকে। আচ্ছা, পরবর্তীটা দেখি। তাহলে n ইকুয়াল টু আরেকটা সূত্র লিখতে পারি। আমরা বললাম না যে w এর সাথে আমরা কানেক্ট করব, মানে ভরের সাথে কানেক্ট করলাম। এবার n ইকুয়াল টু আরেকটা সূত্র, সেটা হলো n ডিভাইডেড বাই n, n ডিভাইডেড বাই n। এখন n হলো কি? n হলো অণুর সংখ্যা অথবা পরমাণুর সংখ্যা, অণুর সংখ্যা অথবা পরমাণুর সংখ্যা। আর n কি? n হলো অ্যাভোগাড্রোর সংখ্যা। এটা হলো কি? অ্যাভোগাড্রো সংখ্যা, নাম্বার অফ অ্যাভোগাড্রো। ওকে, এবার যদি আবার লিখি n, n ইকুয়াল টু আরেকটা সূত্র ছিল, সেটা হলো কি? v ডিভাইডেড বাই 22.4। এটা হলো লিটার আসবে, হ্যাঁ এটা হবে লিটার। ওকে, তাহলে 22.4 কি? 22.4 হলো এসটিপি তে 1 মোল গ্যাসের ভর। তাহলে একটা জিনিস একটু খেয়াল করো, একটা জিনিস তোমরা একটু খেয়াল করো, সেটা হলো যে আমরা n এর সাথে কাকে কাকে কানেক্ট করলাম? n এর সাথে কানেক্ট করলাম w কে, n এর সাথে কানেক্ট করলাম বড় হাতের n কে, n এর সাথে কানেক্ট করলাম v কে। এই তিনটাকে কানেক্ট করে আমরা যে সূত্রটা পাইলাম, এই সূত্রটা যদি একবার মাথার ভিতর আমরা ঢুকাই ফেলতে পারি, যে কোনো কনভার্সন তোমার দ্বারা 5 সেকেন্ডের ব্যাপার, 5 বা 10 সেকেন্ড সর্বোচ্চ ক্যালকুলেশন করতে যতটুকু সময় লাগে। তাহলে প্রথমটা আসলে কি? n ইকুয়াল টু w বাই m, m হলো পারমাণবিক ভর বা আণবিক ভর, n ইকুয়াল টু বড় হাতের n ডিভাইডেড বাই n, এটা হলো অ্যাভোগাড্রোর সংখ্যা, যে সংখ্যাটা হলো 6.023 × 10⁻⁴
23, এটা হলো অ্যাভোগাড্রো সংখ্যা। ওকে, এরপরে n = v ডিভাইডেড বাই 22.4 লিটার। v হলো কি যত লিটার আছে, ধরো 5 লিটার কার্বন ডাই অক্সাইড, তাহলে তুমি 5 লিটার বসাবে জানে, তাহলে n এর মান বেরিয়ে যাবে। এটাকে আমরা মোল সংখ্যা এভাবে আমরা নির্ণয় করতে পারি। আমার মাথার ভিতর যদি এই সূত্রটা একবার ঢুকে যেতে পারে তাহলে খুব সহজে আমরা যে কোনো মান নির্ণয় করতে পারি। এখন একটা জিনিস একটু দেখাই তোমাকে, একটু জিনিস খেয়াল করো, সেটা হলো এটাকে আমি একটু সাইডে রেখে দিই, এটা রেখে। এখন খেয়াল করো এখানে যে সূত্রটা আমরা পাইলাম, হ্যাঁ, এই সূত্র অনুযায়ী আমরা লিখতে পারি n = W/m। এখন একটু কল্পনা করো তো, W এর মানটা যদি m এর সমান হয়, মনে করো পানি আছে আমার কাছে, কি আছে, ওয়াটার আছে কত গ্রাম, 18 গ্রাম, কত গ্রাম, 18 গ্রাম, এবং ওয়াটারের জন্য m এর মানও হয় 18 গ্রাম, কত হয়, 18 গ্রাম। ওকে, তাহলে W এর মান যদি m এর সমান হয়, W যদি m হয়, তাহলে n কত হবে বলো তো, 1 হবে, 1 মোল, কত হবে, 1 মোল। তার মানে কি 18 গ্রাম যদি আমরা পানি নিই, তাহলে সে 18 গ্রাম পানি আমরা কি লিখতে পারি, 1 মোল পানি। 18 গ্রাম পানিকে লিখতে পারি কি, 1 মোল পানি। এখন খেয়াল করো, তাহলে n এর মান যদি আমরা 1 বসাই, 1 আমরা আবার কি লিখতে পারি, n ডিভাইডেড বাই n। এখান থেকে n এর মান, বা আমরা যদি বের করি এইভাবে, এখানে n n/n, n এর মান যদি n এর সমান হয়, মানে অ্যাভোগাড্রো সংখ্যার সমান হয়, তাহলে n এর মান কত হবে, 1 হবে, সেই একই হবে, তাই না? উপরে n যদি n এর সমান হয়, মানে কি 18 গ্রাম পানি যদি নিই, 18 গ্রাম পানির ভিতরে কতগুলা অণু আছে, ঠিক Na বা অ্যাভোগাড্রো সংখ্যার সমপরিমাণ। তো সমপরিমাণ হলে n = 1 আসবে। ঠিক একই ভাবে আমি যদি 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড নিই, 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড নিই, তাহলে সেখানে n এর মান কত আসবে, 1 আসবে। তাহলে এখান থেকে কি সম্পর্ক করা যেতে পারে, যেটা আমরা সবাই জানি, আমরা লিখতে পারি 1 মোল = ভালো করে এই লাইনটা খেয়াল করতে হবে, আমরা লিখতে পারি 1 মোল n যদি আমার 1 হয়, 1 মোল হয়, 1 মোল লিখতে পারি m গ্রাম, কি লিখতে পারি, m গ্রাম কি হতে পারে, m গ্রাম হলো তোমার হতে পারে পানি, m গ্রাম হতে পারে, m বলতে বোঝানো হয় কি আণবিক ভরের সমপরিমাণ গ্রাম, আমরা লিখতে পারি অ্যাভোগাড্রো সংখ্যার সমপরিমাণ পরমাণু বা অণু, আমরা লিখতে পারি 22.4 লিটার। এই লাইনটা আমাদের জানা মান, যে কোনো সূত্র বা যে কোনো জিনিসের কনভার্সন আসলেই প্রথম লাইনটা আমার জানা। প্রথম লাইনটা কি, n যদি 1 মোল হয়, 1 মোল আমরা লিখতে পারি m এর সমপরিমাণ গ্রাম, n এর সমপরিমাণ অণু বা পরমাণু, এবং সেটাকে আমরা লিখতে পারি 22.4 লিটার। এই জিনিসটা আমাদের মাথার ভিতরে আনতে হবে। আর এই যে সূত্রটা লিখলাম, এই সূত্রটা মাথার ভিতরে আনতে হবে। এখন তুমি বলতে পারো ভাই এই সূত্রটা আমি ভুলে যাবো, এই সূত্র কোথায় আছে না আছে। আমাদের এই পিডিএফটা, মানে আমি যা লিখছি এই পিডিএফটা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তুমি চাইলেই ভিডিও ডেসক্রিপশনে যে লিংক আছে, লিংক থেকে এটা ডাউনলোড করে নিতে পারো। এখন ধরো আমরা এই সূত্রটা জানছি, আমরা এইটাও জানছি, এখন চলো আমরা কিছু ম্যাথ সলভ করি, এই রিলেটেড কিছু ম্যাথ সলভ করি। প্রথম যে ম্যাথটা আছে দেখো, বলছে প্রমাণ অবস্থায়। প্রমাণ মানে কি, প্রমাণ মানে হলো এসটিপি তে, কিসে আছে, এসটিপি তে। এসটিপি মানে কি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার, স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার। তো স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার কত হয় দেখো তো, এসটিপি। এখানে টেম্পারেচার হয় হলো 0 ডিগ্রি সেলসিয়াস, প্রেসার হয় হলো 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে যে কন্ডিশন আছে এটাকে বলা হয় প্রমাণ অবস্থা বা এসটিপি। এই অবস্থায় কি বলেছে ওরা, 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড গ্যাসের আয়তন কত হবে, আমার বের করতে হবে আয়তন। আর আছে কি 2.2 গ্রাম কার্বন ডাই অক্সাইড। তাহলে আয়তন যদি বের করতে হয়, আমার সূত্র কোনটা একটু কেমন, আমাদের একটা সূত্র ছিল যে n W/m, W নিচে অলওয়েজ m হবে। তারপরে লিখতে পারি আমরা n ডিভাইডেড বাই n লিখতে পারি v ডিভাইডেড বাই 22.4। এই সূত্রটা আমরা জানি। এর ভিতরে কোন অংশটা আমার লাগবে দেখো তো, আয়তন বের করতে বসে আর গ্রাম দেওয়া আছে, তাহলে গ্রাম বলে এই অংশটা আমার লাগবে, আর লাগবে হলো এই অংশটা। তাহলে এইটার সমান যদি এটা লিখি তাহলে আমার একটা সমীকরণ এসে যাবে। তাহলে এটা আমি বুঝবো কিভাবে, আমার চেয়েছে আয়তন, তাহলে আয়তনের কোনটা আমরা লিখবো যে আমরা জানি আয়তনের সূত্রটা। তাহলে v আয়তন আমার বের করতে হবে, v এর নিচে অলওয়েজ থাকে হলো 22.4, এটা। আর বের করতে হবে কি, v, আর আছে কি w মান, তাহলে w নিচে অলওয়েজ কি থাকবে, m, এটা থাকবে। এই সমীকরণটা আমরা বসাই দিলাম। v এর মান আমরা বের করব, তাহলে v রেখে দিলাম,
এখানে লিখলাম 22.4। ডাব্লুর মান দেওয়া হয়েছে 2.2 গ্রাম। আর এম এর মান কত? কার্বন ডাইঅক্সাইডের জন্য এম এর মান হলো 44 হয়। আমরা বের করি, কার্বন 12 আর অক্সিজেন 16, 16 গুণ 2 32 আর 12 মিলে কত হয়? 44 গ্রাম, 44 গ্রাম পার মোল। আচ্ছা, তাহলে এটাকে আমরা যদি 44 দিয়ে ভাগ করি তাহলে এখান থেকে ভি এর মান খুব সহজে বের হয়ে গেল, 2.2 ইনটু 22.4 ডিভাইডেড বাই 44। এটা যেটা आंसर আসবে, এটা যদি তুমি आंसर বের করো তাহলে ক্যালকুলেটরটা আমরা একটু নিয়ে আসি। ক্যালকুলেটর চাপ দিলে যেটা হবে সেটা আছে 2.2 ইনটু 22.4 ভাগ 44। आंसर হবে হলো 1.12 লিটার। এটা হলো आंसर। তাহলে দেখো এটা আমরা সাধারণ ভাবে কিভাবে করি? সাধারণত আমরা এমন ভাবে লিখি যে আমরা জানি এই যে 44 গ্রাম, আমরা জানি কি m na, এটা আমরা লিখি, বা na তো লাগবে না, এখানে m 22.4 লিটার এটা। তাহলে আমরা লিখতাম যে 44 গ্রাম কার্বন ডাই অক্সাইডের আয়তন 22.4 লিটার। তাহলে 1 গ্রাম কত আর 2.2 গ্রাম কত? কথা হলো তুমি ক্লাস 9 এ পড়ো, ক্লাস 9 এ পড়ে এই সকল ম্যাথ যদি তুমি ঐকিক নিয়মে করো তাহলে ওই 4, 5, 6 এর বাচ্চা তোমাদের ভিতরে কি পার্থক্য আসলো? তোমার তো সূত্র আছে, তুমি তো সূত্র জানো, একদম ডিরেক্ট সূত্রে বসাবা, ডিরেক্ট অ্যানসার বের হবে। ঐকিক নিয়মে যাওয়ার তো কোনো দরকার নাই, ঠিক আছে? যথেষ্ট ম্যাচিউর হয়েছে, যথেষ্ট বড় হয়েছে, তো সূত্রে করতে হবে। কারণ ইন্টারমিডিয়েটে যখন যাবা তখন যদি তুমি ঐকিক নিয়মে করো তাহলে আরো বেশি ভয়াবহ অবস্থা হবে। তো এখন থেকে শেখার চেষ্টা করো। তো চলো আরো কয়েকটা প্র্যাকটিস করি, তাহলে সূত্রের সাথে আরো বেশি অ্যাডজাস্ট হয়ে যাবে। বলছে 90 গ্রাম, এখানে দেওয়া আছে কি? এখানে দেওয়া আছে হলো 90 গ্রাম, দেওয়া আছে 90 গ্রাম পানি। 90 গ্রাম পানিতে কত মোল পানি এবং কয়টি পানির অণু আছে? কত মোল? মোলটা আগে বের করি। তাহলে আমরা জানি কি n আমার দেওয়া আছে w এর মান, তাহলে w ডিভাইডেড বাই m, এই সূত্রটা আমরা জানি, w নিচে অলওয়েজ m হয়। তাহলে w মান কত আছে? 90, আর পানির জন্য m এর মান কত হয়? 18। তাহলে 18, 90 কে যদি 18 দিয়ে আমি ভাগ করি তাহলে কত আসে? 5। তাহলে 5 মোল পানি আছে। কত মোল? 5 মোল পানি আছে। এটা একটা অ্যানসার গেল। বলছে যে কয়টি পানির অণু আছে? কয়টি পানির অণু আছে? আমি n যেহেতু আমার কাছে n আছে, n আমি কি লিখতে পারি? n ডিভাইডেড বাই na, এই সূত্র দিয়ে আমি করে ফেলতে পারি। আর যদি ডাইরেক্ট চাইতো, আমার মোল চাইতো না, শুধু ডাইরেক্ট চাইছে, তাহলে আমি কি করতাম? আমার কাছে আছে w, বের করতে হবে n, তাই আমি লিখবো যে n ডিভাইডেড বাই na w বাই n, এই সূত্র দিয়ে আমি করে ফেলতে পারবো, ঠিক আছে? আর w বাই m এর মান অলরেডি আমার কাছে আছে, এই জন্য আমি না বসে একবার ডাইরেক্ট মান বসাইছি। তাহলে আমি এখানে লিখতে পারি n n এর মান হলো 5 আর n এর মান হলো 6.023 × 10⁻23। তাহলে এতটি কি হবে? অণু, এতটি পানির অণু। কত হবে এটা দেখি তো? এটা হলো 3.0115 × 10⁻24টি পানির অণু, এটা হবে आंसर। ওকে, আশা করি বুঝছো। পরবর্তী ম্যাথটা আমরা দেখি। এখানে বলছে 5 গ্রাম পানিতে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু সংখ্যা নির্ণয় করো। বলো যে এবার তো ঝামেলা হয়ে গেছে ভাইয়া, আগের সূত্র যদি বসান তাহলে তো হবে না মনে হয় এটা, তাই না? একটু খেয়াল করো, এখানে আমি যদি পানি ভাঙি H2O, এটাকে যদি আমি ভাঙি, 2টা হাইড্রোজেন পাবো আর একটা অক্সিজেন পাবো। তাহলে আমি যদি 10টা পানির অণু নিই, হাইড্রোজেন অণু হবে কয়টা? 10টা, 10 দুগুণে 20, আর অক্সিজেন অণু হবে 10টা। তার মানে যেই কয়টা পানির অণু থাকবে সেই কয়টা অক্সিজেন, কিন্তু হাইড্রোজেন হয়ে যাবে তার 2 গুণ, এটা আমার মাথায় আছে। তো এই সকল ম্যাথ যখন আসবে, তুমি সূত্র দিয়ে যখন করবা, একটা কাজ করবা, প্রথমত তুমি পানির অণু সংখ্যা বের করবা। বলেনি পানির অণু সংখ্যা কত, কিন্তু তুমি বের করবা পানির অণু সংখ্যা। পরবর্তীতে যে তুমি হাইড্রোজেন পরমাণু, অক্সিজেন পরমাণু এগুলা বের করবা। তাহলে আমি লিখতে পারি যে মনে করি পানির অণুর সংখ্যা, পানির অণুর সংখ্যা n/t, এটা লিখতে পারি আমরা। এটা লিখলাম। আর প্রশ্ন মতে আমরা কি লিখবো? আমরা লিখবো প্রশ্ন মতে লেখার দরকার নেই, আমরা লিখি আমরা জানি, এটা লিখি। আচ্ছা, আমরা লিখি যে আমরা জানি। আমরা কি জানি দেখি তো। আছে এখানে কি দেখো তো, খেয়াল করো তো, এখানে আছে গ্রাম, মানে w মান আছে। বের করতে বলছে পরমাণুর সংখ্যা। কি বলেছে? পরমাণুর সংখ্যা। পরমাণুর সংখ্যা কিভাবে আমরা বের করি? পরমাণু না, আমরা বের করছি অণুর সংখ্যা। কি বের করছি আমরা?
অণুর সংখ্যা, অণুর সংখ্যাকে আমি n ধরছি, তাহলে সেই হিসাবে আমরা লিখতে পারি n ডিভাইডেড বাই na ইজ ইকুয়াল টু, আমার কাছে দেওয়া আছে w, তাহলে লিখবো কি w বাই m, এইটা আমরা জানি, এই সূত্র অনুযায়ী আমরা n এর মান বের করি। তাহলে n ইজ ইকুয়াল টু কত হয়, w ইনটু na ডিভাইডেড বাই m। w মান কত দেখো তো, w মান হলো 5, n এর মান হলো 6.023 ইনটু 10 টু দি পাওয়ার 23, আর m এর মান কত, পানির ক্ষেত্রে m এর মান হয় 18, এর মান হয় 18। তাহলে এখান থেকে মান কত হয় দেখো তো, 6.023 10 টু দি পাওয়ার 23 গুণ 5 ভাগ 18, তাহলে এখানে আসছে হলো 1.673 ইনটু 10 টু দি পাওয়ার 23 23 কি শোনো, পানির অণু। এখন তোমার তো পানির অণু চাই নাই, তোমাকে চেয়েছে কি, তোমার কাছে চেয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন পরমাণু সংখ্যা। তাহলে লিখবা যে অতএব হাইড্রোজেন পরমাণুর সংখ্যা, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কত হবে বলো তো, হাইড্রোজেন পরমাণুর সংখ্যা হবে পানির যে পরমাণুর সংখ্যা, পানির যে অণুর সংখ্যা তার ডাবল। তাহলে আমি লিখতে পারি 2n, 2 ইনটু n, তাহলে n এর সাথে 2 গুণ করো অ্যানসার হয়ে যাবে, এখানে যেটা আছে এর সাথে 2 গুণ করো অ্যানসার হয়ে যাবে 3.346 ইনটু দি পাওয়ার 23, এতটি। আর অক্সিজেন পরমাণুর সংখ্যা কত হবে, অক্সিজেন পরমাণুর সংখ্যা হবে হাইড্রোজেন অণুর সংখ্যার সমপরিমাণ, মানে n এর সমপরিমাণ, এটা হলো অ্যানসার গেল। এটা পরবর্তীতে আমাদের 2-3টা ম্যাথ আছে, এটা আমরা একটু দেখি। বলছে যে প্রমাণ চাপে এবং তাপমাত্রায়, তাহলে কোনটা এসটিপি, এটা কি, এটা হলো আমার এসটিপি, তাহলে আমার কাছে এসটিপি দেওয়া আছে। তাহলে এসটিপি তে বলছে যে 2 গ্রাম মিথেন গ্যাসের আয়তন কত হবে, 2 গ্রাম মিথেন গ্যাসের আয়তন কত হবে, আছে গ্রাম, বের করতে হবে আয়তন। এটা হলো মিথেন, মিথেনের আণবিক সংকেতটা আমাদের একটু জানতে হবে, এটা হলো CH4, এখন CH4 এর যদি আমরা পারমাণবিক ভর নির্ণয় করি, আণবিক ভর কত হবে, 12 প্লাস 1 ইনটু 4, তাহলে এটা হলো 16, কত হয় 16, ওকে। তাহলে m এর মান কত, m ইজ ইকুয়াল টু কত হবে, 16 হবে, 16 গ্রাম পার মোল। আচ্ছা, এবার আমরা বের করব আয়তন। তাহলে আমরা জানি কি v ডিভাইডেড বাই 22.4 ইজ ইকুয়াল টু, এখানে আছে w, তাহলে w ডিভাইডেড বাই কি লিখব, w ডিভাইডেড বাই m, এই সূত্র লিখব। এখান থেকে আমি v এর মানটা বের করে ফেলি, তো চলো, v ইজ ইকুয়াল টু w ইনটু 22.4 ডিভাইডেড বাই m, এখানে যা বসাবো তাই आंसर। w এর মান কত আছে, 2 গ্রাম, তাহলে 2 ইনটু 22.4 ডিভাইডেড বাই m এর মান কত, m এর মান হলো 16, তাহলে आंसर হলো 22.4 গুণ 2 ভাগ 16, এটা হলো 2.8 লিটার, 2.8 লিটার। তাহলে এসটিপি তে 2 গ্রাম মিথেন গ্যাসের আয়তন কত, 2 গ্রাম মিথেন গ্যাসের আয়তন হলো 2.8 লিটার। চলো পরবর্তী ম্যাথটা দেখি। আমরা কয়েকটা প্র্যাকটিস করে দিছি যাতে তোমার পরবর্তীতে সমস্যা না হয়। এই ম্যাথটা অনেক বেশি পরিমাণে তোমাকে হেজিটেটেড করতে পারে, মানে তোমাকে কনফিউজ করে দিতে পারে। কেন বলছি দেখো, বলছে 10 গ্রাম অক্সিজেনের পরমাণু এবং অণুর সংখ্যা নির্ণয় করো। শুধু পরমাণুর সংখ্যা চেতে পারতো, শুধু অণুর সংখ্যাও চেতে পারতো। হ্যাঁ, তো একটু খেয়াল রাখতে হবে আমাদেরকে। কি খেয়াল রাখতে হবে? মেন সমস্যা হলো এখানে যে অক্সিজেন গ্যাস বলেছে, কি বলেছে? অক্সিজেন গ্যাস। অক্সিজেন গ্যাস প্রকৃতিতে কিভাবে থাকে? অক্সিজেন গ্যাস প্রকৃতিতে থাকে O2 আকারে। কি আকারে? O2 আকারে। যদি O2 আকারে থাকে তাহলে এই ক্ষেত্রে m এর মান কত হবে? m = হবে 32। কত হবে? m এর মান হবে হলো 32। এটা আমাদের মনে রাখতে হবে। এই m এর মান আমরা অক্সিজেন থেকে 16 বসাই দিয়ে দিই অনেক সময়। কি বসাই? 16, কিন্তু বসানো যাবে না, কারণ অক্সিজেন গ্যাস বলেছে। তাহলে অক্সিজেন গ্যাস যেহেতু বা অক্সিজেন প্রকৃতিতে যেভাবে থাকে সেইভাবে আমরা বসাতে হবে। তাহলে m এর মান বসাতে হবে 32, এটা ভুল করা যাবে না। যদি বলে হাইড্রোজেন গ্যাস তাহলে H2 এর জন্য m এর মান কত হবে? 2 হবে। যদি বলে ক্লোরিন গ্যাস Cl2 এর জন্য কত হবে? 73 হবে। এইভাবে মনে রাখতে হবে। যেগুলা দ্বিপরমাণু গঠন করে তাদের কথা আমাদের বেশি করে মানে স্মরণ রাখতে হবে, কারণ ওইগুলাতে আমাদের কনফিউজ করবে। তাহলে m এর মান আমি জানি অলরেডি, আমাকে 10 গ্রাম বলেছে, আমাকে বলেছে অণুর সংখ্যা নির্ণয় করো। আর পরমাণু আমি মনে করলাম যে অণুর সংখ্যা, লিখলাম কি? অণুর সংখ্যা। প্রথমে বের করব অণুর সংখ্যা। অণুর সংখ্যা = NT, এটা লিখলাম, বড় হাতের n হবে, বড় হাতের NT। এখন আমি কি লিখতে পারি এখানে? আমরা জানি কি যে n/Na = W/m, এইটা হলো সূত্র। তাহলে এখান থেকে যদি n বের করি, মানে অণুর সংখ্যা যদি আমি বের করি, তাহলে হবে W এর মান কত ছিল? W হলো 10, n এর মান হলো
6.023 10 to the power 23। আর m এর মান কত? m এর মান হলো এখানে অক্সিজেন যেহেতু m এর মান আমরা বলছিলাম 32 হবে। কত হবে? 32। এই জায়গাটা কিন্তু ভুল হবে তোমাদের, হ্যাঁ, গুণ 10 ভাগ 32, এটা হয় হলো 1.88 into 10 to the power 23টি অণু, 23টি অক্সিজেন অণু। তাহলে পরমাণুর সংখ্যা কত দেখো, একটা অক্সিজেন অণু যদি আমি ভাঙি, দুটো অক্সিজেন পরমাণু পাবো, দুটো অক্সিজেন পরমাণু পাবো। তাহলে আমি লিখতে পারি অক্সিজেন পরমাণুর সংখ্যা, অক্সিজেন পরমাণুর সংখ্যা, পরমাণুর সংখ্যা ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হবে 2 into n। তাহলে এই n কে আমি 2 দ্বারা গুণ করলে অ্যানসার হয়ে যাবে, গুণ 2। তার মানে এটা হচ্ছে হলো 3.764 into 10 to the power 23টি পরমাণু। পরমাণু সংখ্যা হবে 3.764 10 to the power 23। ওকে, পরবর্তী ম্যাথে যাই আমরা একটু। এটা লাস্ট ম্যাথ আমাদের, হ্যাঁ, বলছে যে 500টি স্বাক্ষর দিতে। এটা দারুণ একটা ম্যাথ, হ্যাঁ, একটা দারুণ ম্যাথ। খেয়াল করে, এটা হলো সিগনেচারের ম্যাথ। কিসের ম্যাথ? এটা হলো সিগনেচারের ম্যাথ। বলছে যে 500টি স্বাক্ষর দিতে, আমি কয়টা স্বাক্ষর দিব? 500টি স্বাক্ষর দিতে গ্রাফাইট পেন্সিলে। গ্রাফাইট পেন্সিল, গ্রাফাইট কি জিনিসটা আসলে আমরা যদি গ্রাফাইটই না জানি তাহলে ম্যাথটা করতে পারবো না। গ্রাফাইট হলো কার্বনের একটি রূপ, কার্বন এর একটি রূপ। কার্বনের রূপ কয়টা? বহুরূপী কার্বন, তাই না? তোমাদের বন্ধুদের ভিতরে দেখবা অনেকে এক এক সময় এক এক রকম রূপ দেখায়। আচ্ছা, কার্বনের দুইটা রূপ আছে, একটা গ্রাফাইট আর একটাকে বলে ডায়মন্ড বা হিরো। ওকে, তো গ্রাফাইট রূপ এখানে রয়েছে, যেটা আমরা পেন্সিলের ভিতরে পাই। তো গ্রাফাইট পেন্সিলে বলছে যে 55.6 মিলিগ্রাম খরচ হয়। 500টা স্বাক্ষর দিতে 55.6 মিলিগ্রাম খরচ হয়। প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু খরচ হয়? কতটি কার্বন পরমাণু? কার্বন পরমাণু আমার নির্ণয় করতে হবে, ঠিক আছে? কার্বন শুধু কার্বন আকারে থাকে গ্রাফাইটের ভিতরে। এটা হলো 4 যোজি কার্বন, সরি, এটা হলো 3 যোজি কার্বন। আচ্ছা, এখন কথা হলো এই 500টি স্বাক্ষরে আমার 55.6 মিলিগ্রাম। তাহলে প্রতি স্বাক্ষরে কতটুকু সেটা আমাদের আগে বের করে নিতে হবে। প্রতি স্বাক্ষরে আমাদের মিলিগ্রাম, ওটাকে গ্রামে কনভার্ট করে নিতে হবে। তাহলে আমরা লিখতে পারি যে একটি স্বাক্ষর করতে, একটি স্বাক্ষরে খরচ হয়, একটি স্বাক্ষরে খরচ হয়। কতটুকু খরচ হয় একটু দেখি তো, একটি স্বাক্ষরে কতটুকু খরচ হয়? সেটা হবে হলো 55.6 ডিভাইডেড বাই 500, এত মিলিগ্রাম, এত মিলিগ্রাম। এটা মান কত হবে দেখি তো, 55.6 ডিভাইডেড বাই 500, এটা হচ্ছে হলো 0.0112 মিলিগ্রাম। এখন এই মিলিগ্রামকে আমাকে কি করতে হবে? গ্রামে কনভার্ট করতে হবে। তাহলে গ্রামে কনভার্ট করলে 1000 দিয়ে ভাগ, তাহলে এমন হয় 0.0112 ইনটু 10 টু দি পাওয়ার -3 গ্রাম, এত হয়। এখন আমি একটু কাজ করি, এই ওয়ানটাকে একটু সামনে নিয়ে আসি, এই ওয়ানটাকে সামনে নিই। তাহলে 1.12 ইনটু 10 টু দি পাওয়ার, যেহেতু আমি এই দুইটা ঘর সামনে নিয়ে আসছি, এই দুইটা ঘর সামনে নিয়ে আসছি, সেজন্য পাওয়ার আরেকটু কমে যাবে, -3 জায়গায় -5 হয়ে যাবে, এত গ্রাম হয়ে যাবে। ওকে, তুমি যদি চাও এইটাই রাখতে পারো, কোনো সমস্যা নেই। চাইলে একটু এক ঘর সামনে নিয়ে আসতে পারো, এটা দেখতে একটু বেশি সুন্দর লাগে। হ্যাঁ, তাহলে আমার কাছে এখন গ্রাম আছে। আমি কার্বন, যেহেতু কার্বনের জন্য এম এর মান কত হবে? কার্বন 12, এম এর মান 12 বের করতে হবে। কি প্রতিটি স্বাক্ষরে কতটি কার্বন পরমাণু, পরমাণুর সংখ্যা। তাহলে পরমাণুর সংখ্যা আমি ধরি n, আমরা জানি কি n ডিভাইডেড বাই na ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই m। এই যে এখান থেকে মান বের হয়ে যাবে। তাহলে n ইজ ইকুয়াল টু কত হবে? n ইজ ইকুয়াল টু w ইনটু na ডিভাইডেড বাই m। এটা হলো আমাদের সূত্র। এই সূত্রে তুমি যা যা মান আছে বসাই দাও, অ্যানসার হয়ে যাবে। মান বসাই দিলে অ্যানসার হয়ে যাবে। আচ্ছা, এরপরে কি আরেকটা ম্যাথ আছে আমাদের? হ্যাঁ, লাস্ট একটা ম্যাথ আছে। এটা সুন্দর একটা ম্যাথ, খুবই দারুণ একটা ম্যাথ। বলছে যে 560 গ্রাম বিশুদ্ধ আয়রনের পারমাণবিক ভরটা দিয়ে দিয়েছে। কত দরদি দেখছো? আচ্ছা, 56 যেটা, এবং যত সংখ্যক পরমাণু বিদ্যমান তত সংখ্যক পরমাণু কত গ্রাম কার্বনে আছে। সুন্দর একটা ম্যাথ। বলছে 560 গ্রাম আমার কি আছে? আয়রন আছে, এবং এই আয়রনে যত সংখ্যক পরমাণু আছে, তাহলে পরমাণু কতটুকু আছে? আমি বললাম n সংখ্যক। কি সংখ্যক পরমাণু আছে? n সংখ্যক পরমাণু আছে। তাহলে সেই পরমাণুর সংখ্যা কত হয় দেখি তো, n ডিভাইডেড বাই na ইজ ইকুয়াল টু w ডিভাইডেড বাই m। এই সূত্রই আমরা লিখে যাচ্ছি, তাই না? প্রথম থেকে এখন মুখস্থ হয়ে যাওয়া উচিত।
তাহলে n এর মান কত? w হলো 560, n এ হলো 6.023 into 10 to the power 23 আর m এর মান ওরা বলে দিয়েছে 56। তো এই কাটাকাটি করার পরে এখান থেকে মান আসে হলো 6.023 10 to the power 24 এটা আসে। এটা দিয়ে এটা কাটলে 10 হয় আর 10 এর সাথে গুণ করলে পাওয়ার একটা বেড়ে যায়। এতটি পরমাণু কি পরমাণু? এতটি কি পরমাণু? এতটি আয়রন পরমাণু এবং সেই সমপরিমাণ কি আছে আমার কার্বন পরমাণু। তাহলে এখন দেখো তো এটা হলো কার্বনের পরমাণুর সংখ্যা না, এটা হলো কার্বনের পরমাণুর সংখ্যা, যেটা আয়রনের পরমাণুর সংখ্যা সেটাই তো কার্বনের পরমাণুর সংখ্যা। তাই আমার কাছে কার্বনের পরমাণুর সংখ্যা আছে, গ্রাম কনভার্ট করতে হবে। তাহলে কার্বনের ক্ষেত্রে কি দেওয়া আছে? আমরা এটা লিখতে পারি, এটা হলো আয়রনের ক্ষেত্রে, কার ক্ষেত্রে? আয়রনের ক্ষেত্রে। এবং কার্বনের ক্ষেত্রে আমার কি দেওয়া আছে? কার্বনের ক্ষেত্রে আমার দেওয়া আছে পরমাণুর সংখ্যা। আর বের করতে হবে W এর মান। তাহলে W ডিভাইডেড বাই M ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি N ডিভাইডেড বাই N। এখন এই W মানটা আমরা বের করব। W ইজ ইকুয়াল টু N এর মান কত? 6.023 10 to the power 23 তো M এর মান কত? কার্বনের M এর মান হলো 12। কত? 12। অ্যানসার আসবে 120। আর N এর মান হলো 6.023 10 to the power 23। এটা হলো 24 আছে W মান। এটা হলো 24। n এর মান হলো 24 হবে পরেরটা। এটা একটু বলিস। এটা হলো 24, এটা 23। দেখো n এর মান তো 23 আর n এর মান অলরেডি আমি পাইছি হলো কত? 24। এই যে এখান থেকে পাইছি। তো এখান থেকে মান আসে w = হয় 120। কত হয়? 120 গ্রাম। এটা হলো w মান। তার মানে কি কার্বনে 120 গ্রামের ভিতরে যত সংখ্যক পরমাণু থাকে আয়রনের 560 গ্রাম মানে 560 গ্রামের ভিতর সমপরিমাণে পরমাণু থাকে। তাহলে আমরা আজকের এই লেকচার থেকে কি কি শিখলাম একটু দেখি তো। একটা ওভারভিউ দিয়ে একটা ওভারভিউ। সেটা হলো যে প্রথম আমি যেটা শিখছি যে মোল জিনিসটা কি। প্রথমে শিখছি কি মোল জিনিসটা কি। মোল হলো একটা পদার্থ পরিমাপের একক। এটা একটা পরিমাপের একক। আমরা এই পরিমাপের এককের সাথে একটা সূত্র শিখছি যে n = w/m, n = বড় হাতের n ডিভাইডেড বাই ছোট হাতের n এ, n = v ডিভাইডেড বাই বায়ুত সংখ্যা। এবং এখান থেকে আমরা কিছু ইকুয়েশন দেখছি। দেখার পরে আমরা এখান থেকে ম্যাথ শুরু করছি। এই যে প্রত্যেকটা ম্যাথ আমরা এখানে করে দিয়েছি। এখানে 7 থেকে 8টা ম্যাথ আমরা করছি। আশা করি এই পিডিএফটা দেখলে এই ম্যাথগুলো যদি তুমি প্র্যাকটিস করো তাহলে সূত্রের প্র্যাকটিসটা হয়ে যাবে। যেহেতু সূত্রের প্র্যাকটিস হয়ে যাবে এই ম্যাথ করতে তোমার আর বেশি সময় লাগবে না। কোনটা সমান কোনটা এইসব ধরার কোনো দরকার নাই, ঠিক আছে? তো আশা করি এই ভিডিওটা তোমাদের অনেক বেশি হেল্পফুল হবে এবং সেকেন্ড ভিডিওতে আমরা ঘনমাত্রা এবং একই সাথে সাথে আমরা প্লেলিস্টের মাধ্যমে তোমাদের এই অধ্যায়টাকে সম্পূর্ণভাবে তোমাদের সামনে উপস্থাপন করবো। আশা করি তোমরা আমাদের সাথেই থাকবা। ধন্যবাদ সবাইকে।